একাত্তরের মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন সংসদ সদস্যরা, যেখানে আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে, তবে দেশের প্রশ্নে সবাই থাকবে ঐক্যবদ্ধ। ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনে এমন কথাই উঠে আসে সংসদ সদস্যদের বক্তব্যে। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমদ ও রাজধানীর বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন বিইউএফজের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব নিজামুদ্দিন আহমেদকে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল, জবাবদিহিতামূলক সংসদের যাত্রা শুরু হলো। সংসদীয় গণতন্ত্রের যে এই পুনর্যাত্রা, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। শুরুটা তো আপনাকে ধন্যবাদ। শুরুটা তো খুব সুন্দরই দেখা গেল, কারণ অনেকদিন পরে বিভিন্ন দল মতের লোকজন তো এই সংসদে দেখা গেল। যে আগে সরকার দলীয় লোকরাই মোটামুটি সারা সংসদের মধ্যে দেখা যেত, এবার সরকার দল, বিরোধী দল, স্বতন্ত্র, বিরোধী দলের মধ্যে একাধিক বিরোধী দল, মহিলাদের সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম। তো কাছে একটা বৈচিত্র্য মোটামুটি দেখা যাচ্ছে, যেটা শুরুটা সুন্দরই মনে হচ্ছে। বাকিটা নির্ভর করে কাজকর্মটা কিভাবে যায় আর কি, সেটার উপরে আর কি। জি, আমি এই বিষয় এরপর একটু চলে যাব সাবেক সভাপতি বিএফইউজের মোহাম্মদ আবদুল্লাহর কাছে, যে আজকে যে বিষয়টি সবচেয়ে আলোচিত এবং যে বিষয়টি সংবাদ মাধ্যমেও খুব ফলো করে আসছে, যে ওয়াকআউটের বিষয়টি। ওয়াকআউটের বিষয়টি যেহেতু আলোচনায় এসছে, কিন্তু নাহিদ ইসলাম সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণরা কিন্তু তারা কিন্তু তখন কিন্তু আসলে রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিল। তো এখন এই প্রতিবাদ কেন? এই জায়গাটা যদি একটু বলেন। যে ধন্যবাদ। এটা যারা দেখছেন এবং আমার সহ-আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা কি জন্য তারা ওয়াকআউটটা করেছে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে তারা বলেছেন। তারা তিনটি কারণ বলেছেন একটি ব্রিফিং এ, যেখানে জামাতের আমির বা বিরোধী দলীয় নেতা নিজে ব্রিফ করেছেন এবং নাহিদ ইসলামও সেখানে ছিলেন। আপনারা যে কথাটি, যে যুক্তিটি দেখাচ্ছেন যে নাহিদ ইসলাম তার কাছে শপথ নিয়েছেন এবং তারপরে কেন এটা করছেন, তারা কিন্তু বক্তব্যের মধ্যে বলেছেন যে তিনটি কারণ। এই তিনটি কারণের মধ্যে যে যে কারণগুলো উল্লেখ করেছেন, এটা কিন্তু নাহিদ ইসলাম যখন শপথ নিয়েছেন তারপরের কারণ দেখিয়েছেন তারা। এটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে অন্যতম একটি কারণ তারা দেখিয়েছেন যে যে জুলাই সনদের ব্যাপারে তারা, এই রাষ্ট্রপতি কিন্তু জুলাই সনদের যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছিলেন, কিন্তু সেই অধ্যাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নের জন্য যে শপথ করানোর কথা বা যেভাবে সংসদের ওই এটা আলাদা করে গঠন করার কথা, সে ব্যাপারে রাষ্ট্রপতি কোনো ভূমিকা পালন করেননি। এটি একটি অন্যতম কারণ। এটা কিন্তু নাহিদ ইসলামের যে শপথ গ্রহণের সময়কার পরের বিষয় এটা। তো এছাড়াও তাদের যে পয়েন্টগুলো, যে 15 বছরের হত্যা, নির্যাতন, নিপীড়নের, এগুলোর ব্যাপারে তার ভূমিকা সন্তোষজনক ছিল না। এই প্রশ্নে নাহিদ ইসলামের শপথের বিষয়টি আনা যেতে পারে, কিন্তু শপথটা যখন হয়েছে সেই প্রেক্ষাপট, এখনকার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওই সময়টাতে দেশের যে টালমাটাল অবস্থা ছিল, তখন একটি নতুন সরকার শপথ নিচ্ছে, সেটার সাথে এখন আলাদা করে এটাকে নাহিদ ইসলামের শপথটাকে এটা আলাদা করা যে আমার আপনি মনে হয় যুক্তি। যে আপনি বলছেন যে আসলে আগের 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 বিষয়টি ভিন্ন ছিল। এই সময় আসলে যে সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, এবং তারা বলছিল যে রাষ্ট্রপতিকে শুরুতেই আসলে সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানানো উচিত ছিল। হ্যাঁ, এই বিষয়টি জায়গাটাতে কথা তাদের বলছিলেন। একটা গুরুতর আপত্তির জায়গা, যে এটা রাষ্ট্রপতি কেন ভূমিকা পালন করেন নাই এই ক্ষেত্রে। আচ্ছা, এটা তারা এটাকেই এখন গুরুত্বপূর্ণ সামনে। একটি কারণ হিসেবে দেখিয়েছেন। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটু নিজামুদ্দিনের কাছে যেতে চাই। জুলাইয়ের সহস্রাধিক শহীদের প্রতি যে শ্রদ্ধা জানিয়ে আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের মূলমন্ত্র সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতির এই বক্তব্য কিভাবে দেখছেন আপনি? আমি মনে করি যে রাষ্ট্রপতি যে বক্তৃতা দিলেন, যে আলোচনার কথা বললেন আপনি, এতে করে যারা ওয়াকআউট করলেন তারা হয়তো থাকলে রাষ্ট্রপতির ভাষণটা শুনলে তারা আর একটা মর্মার্থটা বুঝতে পারতেন। কারণ রাষ্ট্রপতি তো নিজে কিছু লিখেন না বা পড়েন না, ওনার সামনে যা পেশ করা হয়। আওয়ামী লীগ আমাদের জয় বাংলা বলতেন, আজকে ওই বাংলাদেশ জিন্দাবাদ বলতে হচ্ছে। তো কাজে ওনার তো হাতে কোনো ক্ষমতা নেই। যারা ওনার ক্ষমতা বলছেন যে উনি করতে পারেন, সেটা সঠিক না। কারণ তার ক্ষমতা নেই যে উনি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যাই বলবেন যে আপনার জানেনই, যে এর বাইরে
প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই। কিন্তু উনি যে কথা বললেন এটা সিগনিফিকেন্ট কিন্তু সরকারের, উনি যেটা বললেন এটা বার্চুয়ালি তো ওনার নিজের বক্তব্য না, সরকারের বক্তব্য। সরকার যেটা বলতে যাচ্ছেন তাকে সেটা বলতেই হলো ওটাতে, এবং তাকে সেটা বলতে হবে এই সংবিধান যতক্ষণ পর্যন্ত এইভাবে এই প্রক্রিয়াটি রাখতে। তবে উনার দিক থেকে আবার এটা একটা পরিবর্তনের কথা এই কারণে বলছি যে উনি আওয়ামী লীগের আমলে এই কথা বলতেন না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ওনাকে বলতে হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই সনদের যে সিগনিফিকেন্সটা, জুলাই যে সিগনিফিকেন্স তাৎপর্যটা, সেটা তাকে উল্লেখ করতে হচ্ছে এবং তার পক্ষ থেকে এক ধরনের উদারতা, যেমন উদারতা এই কারণে বলছি যে সপ্তম সংসদে একবার রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। উনি কিন্তু আওয়ামী লীগ যেভাবে তাকে বক্তৃতা লিখে দিয়েছিলেন পুরোপুরি সেইভাবে উনি পড়েন নাই, যে জন্য তার পক্ষে তার জন্য সেটা রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে যে প্রস্তাব পাশ করা হয়, সপ্তম সংসদে এরকম কোনো প্রস্তাবই পাশ করা হয় নাই। তো এখনো আমাদের এই রাষ্ট্রপতি তো মোটামুটি সরকার যা চাইছেন, সরকার যেভাবে তাকে বলতে চলছেন ঠিক সেভাবে বলে যাচ্ছেন, এবং সেদিক থেকে মনে করে যারা ওয়ার্কআউট করলেন তারা আসলে জি, আপনি বলছিলেন যে আসলে ওনার অবস্থান যেমনই বলেছেন আসলে বিরোধী দলেরা, কিন্তু ওনার আসলে লিখিত বক্তব্যই ওনার পাঠ করতে হবে, এটাই আসলে রীতি। এটা উনি যেভাবেই বাধ্য হয়ে বললেও ওনাকে আসলে ওভাবেই তাকে বক্তব্যটা দিতে হবে। আমি একটু মোহাম্মদ আবদুল্লাহর কাছে যেতে চাই যে সংসদে বেগম খালেদা জিয়া, আয়াতুল্লাহ খামেনি ছাড়াও শোক প্রস্তাবে যুক্ত করা হয়েছে ৭১ যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ৬ জনের নাম। এই বিষয়টি খুবই সিগনিফিক্যান্ট। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? এটা সিগনিফিকেন্সের আমি তো কিছু দেখি না, কারণ হচ্ছে যে আসলে তো ওটা একটা জুডিশিয়াল কিলিং ছিল। কারণ যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটা তখন যেভাবে চলেছে আমরা দেখেছি যে সাক্ষীকে অপহরণ করে সেই ভারতে নিয়ে যাওয়া, সে এছাড়া পুরো ট্রায়ালটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। যুদ্ধ অপরাধ যারা ৭১-এ করেছে, সত্যিকারের যারা যুদ্ধ অপরাধী, তাদের বিচার কিন্তু আওয়ামী লীগ করে নাই। স্বাধীনতার পরপরই শেখ মুজিব তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। সেটার শিরোনাম আমরা কিছুদিন আগেও আমরা ভাইরাল হতে দেখেছি, সংবাদপত্রের শিরোনাম, যে কিভাবে শেখ মুজিব সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এটা তো একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, এটা ৭১-এর বিচার করা উদ্দেশ্য ছিল না। এটা প্রমাণিত হয়েছে যে এটা রাজনৈতিক এজেন্ডা, প্রতিপক্ষকে নির্মূল করার একটা এজেন্ডা থেকে এটা করেছে। এবং তাদের প্রতি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের বিচার করা হয়েছে, এদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচারের নামে পুরো বিষয়টা একটা তামাশায় পরিণত করা হয়েছিল। আপনি দেখেছেন যে বিএনপির প্রথম যে প্রস্তাব, যে শোক প্রস্তাব করেছে, সেখানে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম ছিল। সে সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন এই ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়েছিল, কার্যকর হয়েছিল, একইভাবে কিন্তু অন্য নেতাদের ওই সুযোগেই কিন্তু জামাত বাকিদের নাম উত্থাপন করেছে এবং সেই অনুযায়ী সেটা গৃহীত হয়েছে। বক্তব্য পরিষ্কার। আমি একটু আবারও জনাব নিজামুদ্দিনের কাছে জানতে চাইবো যে সংসদে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় নেতারা। প্রথম দিনের ইনসাফ প্রতিষ্ঠার কথা জানিয়ে আবার প্রথম দিনে তাদের যে কার্যক্রম, তো সব মিলিয়ে আসলে বিরোধী দলের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, তাদের আজকের যে কার্যক্রম ছিল? আজকের দিনটা নিয়ে আপনি খুব অতি সহজে বিরোধী দলের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কোনো প্রেডিক্ট করা ঠিক করা হবে না। কারণ আজকে ওরা যেটা করছে যে ওয়াকআউট করবেন, এটা প্রত্যাশিত। ওরা আগেই বলছিলেন যে ওরা রাষ্ট্রপতির ভাষণ শুনবেন না, থাকবেন না। কাজে এটা প্রত্যাশিত জিনিস। কাজে ওদের যে ওয়াকআউটটা, এটা কোনো ব্যতিক্রমধর্মী কোনো ব্যাপার না, ওটা ওনারা যাবেনি। এবং আজকে শুধু ওয়াকআউট দিয়ে ওদের ভবিষ্যৎ যে কি কর্মপন্থা বা তারা কিভাবে আচরণ করবেন সেটা বলা খুব কঠিন কাজ। কারণ তার একটা বড় অংশ নির্ভর করবে সরকার কিভাবে আচরণ করেন। এটা হচ্ছে নিয়ম। কারণ সরকার তো বেঞ্চ সরকার চালান, সরকারের যে বিল থেকে আরম্ভ করে বেশিরভাগই তো সরকারি কার্যাবলী সংসদে আলোচিত বা সম্পন্ন হয়। অতএব সরকার কিভাবে বিরোধী দলকে স্পেস দিবেন সেটার উপর নির্ভর করে বিরোধী দল কতটুকু রেসপন্সিবল হইতে বিহেভ করবে। আজকের দিনে শুধু এই ওয়াকআউটের উদাহরণ দিয়ে আমি মনে করি একটু আর্লি, যে এখন পর্যন্ত এদেরকে কোনো উদাহরণ। যেটা বললো যে ইনসাফ, এটা ওনাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি ইনসাফ থাকা ভালো, ইনসাফ থাকলে কোনো ক্ষতি নেই। এখন ইনসাফ বলতে হয়তো আপনি মনে করছি বুঝাচ্ছেন যে বিরোধী দলের যা প্রাপ্য আপনি তাদেরকে সেই প্রাপ্যতা থেকে তাদেরকে আপনি বঞ্চিত করবেন না। এবং এটাই আমরা এক্সপেক্ট করি যে সরকার এবং মানে হচ্ছে আসলে বিরোধী দলের থেকেও আসলে সরকার দলীয় ভূমিকাটা গুরুত্বপূর্ণ। তারা আসলে কি আচরণ করে, তারা কি ধরনের সুযোগ দেয়, এই বিষয়টি আপনি বোঝাতে চেয়েছেন। আপনার বক্তব্য পরিষ্কার। আমি মোহাম্মদ আবদুল্লাহর কাছে যাব শেষ প্রশ্ন নিয়ে, যে জবাবদিহিমূলক সংসদের যাত্রা শুরু বলেছেন সংসদ নেতা। ত্রয়োদশ সংসদ কতটা কার্যক্রম ও প্রাণবন্ত হবে, আপনার পর্যবেক্ষণ কি আজকের দিনের
যে সব মিলে আর কি সবকিছুর ধন্যবাদ। উপর ভিত্তি করে? আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু ওই প্রসঙ্গে যেতে চাই যে প্রেসিডেন্টের এই যে ওয়াক আউট, প্রেসিডেন্টের ভাষণের ব্যাপারে দেখুন, এই রাষ্ট্রপতিকে দিয়ে যে বক্তব্যটি দেওয়ানো হয়েছে, আপনি ওনার কাছে নিজাম সাহেবের কাছে জানতে চেয়েছেন, এই রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের কিন্তু সম্যক ধারণা আছে, তার ব্যক্তিত্ব নিয়ে কিন্তু মানে গুরুতর প্রশ্ন আছে। তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়েও তিনি তখনকার প্রধানমন্ত্রীর পায়ের ধুলো নেওয়ার জন্য তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন যে তিনি পায়ের ধুলো নিতে পারেন নাই। তো এই ধরনের একজন রাষ্ট্রপতির ব্যাপারে তাকে দিয়ে যা কিছু বলানো যায় এটা কিন্তু প্রমাণিত হয়েছে। নিজাম সাহেবই বলেছেন যে আব্দুর রহমান বিশ্বাসের মতো একজন ব্যক্তিত্ববান রাষ্ট্রপতি কিভাবে তখনকার সরকারের বুলি আওড়ান নাই। তো ইনি যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে ইনিও তার অবস্থান নিতে পারতেন, ইনি পারেন নাই কারণ উনার দেশের বাইরে উনার সম্পদ পাচার, দুদকে তার নানান কেলেঙ্কারি, এগুলা কিন্তু আলোচনায় আছে। সুতরাং তার সেই শক্তি, সেই ব্যক্তিত্ব, সেই যে অবস্থান নেয়ার মতো অবস্থা নাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আসলে এই বিষয়গুলো যেমন বাস্তবতা রয়েছে, পাশাপাশি আসলে সরকার দল আসলে সাংবিধানিক রীতির কথা কিন্তু বলেছিল, আসলে যে সাংবিধানিক হ্যাঁ, রীতি অনুযায়ী সাংবিধানিক তার রীতি তো আসলে বটেই, তার তারপরেও ক্রেদি শুরু, তারপরেও নিজের ব্যক্তিগত তার একটা বক্তব্যের কথা। ব্যক্তিত্বের জায়গাটা কিন্তু অত্যন্ত, দৃঢ়তার জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যে যে কথাটি বলেছেন, আমি খুবই আশাবাদী। আজকে সংসদ নেতা যে কথা বলেছেন যে এই সংসদকে কার্যকর করার জন্য এবং এখানে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার যে আহ্বান জানিয়েছেন এবং বিরোধী দলের প্রতি সবাইকে যেভাবে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি উদারত মনোভাবের প্রকাশ করেছেন, এটার বাস্তবায়ন দেখতে চাইবে কিন্তু মানুষ। জি, শুধু বক্তব্যের মধ্যে সরকার সীমাবদ্ধ দলেরও থাকলে অনেক চলবে না, আন্তরিকতা এটা আমরা দেখেছি, সংসদের সরকার দলের অনেক আন্তরিকতা দেখেছি যে প্রাণবন্ত একটি সংসদ আসলে সরকার পক্ষ থেকেই তৈরি করতে চায়। দুজনকে অনেক ধন্যবাদ, জনাব নিজামুদ্দিন আহমদ এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাদের দুজনকেই অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।